কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি ডিএসই বি1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফে নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। তোমাদের বাংলা ডিএসই বি1 পেপার অর্থাৎ দেশভাগ ও বাংলা সাহিত্য এই পেপারটির ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেনের অ্যান্সার দেখে নাও। দেখো, তোমাদের 10 নম্বরের যে ফাইনাল সাজেশন আমি দিয়েছিলাম তার প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখো। প্রথম কোশ্চেন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো, অ্যান্সারে লিখবে মনীন্দ্রনাথ চরিত্র। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হল মনীন্দ্রনাথ অর্থাৎ পাগল ঠাকুর। নীলকণ্ঠ পাখির খোঁজে তথা মানবতার খোঁজে যে চরিত্র নির্দিষ্ট হয়েছে সেটি হলো এই পাগল ঠাকুর। উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই চরিত্রটির প্রভাব বিস্তার করে আছে গোটা কাহিনীর উপরে। এই উপন্যাসের কাহিনীর কেন্দ্রে দেশভাগ, জাতপাত এই সব কিছুই একজন মানুষকে কিভাবে বদলে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই চরিত্রটি। নেক্সট, মনীন্দ্রনাথ বাড়ির বড় ছেলে, রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে তার মতো মানুষ আর হয় না। এক কথায় মানুষটি দেবোপমা, কিন্তু এই মানুষটি পরিবর্তিত হয়েছিল একজন বিকৃত মস্তিষ্ক মানুষে। তিনি কলকাতায় পড়তে গিয়ে ভালোবেসে ফেলেছিল বিধর্মী পলিনকে। বাড়িতে অমত থাকায় তার সাথে একসাথে জীবন কাটানো হয়নি তার। কিন্তু সবাই সমস্ত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ভালোবাসায় একজনের জীবনে অন্য নাম হয়ে দাঁড়ায়। পলিকে না পেয়ে মনীন্দ্রনাথের ভালোবাসার প্রতি বিশ্বাস, সম্পর্কের প্রতি আস্থা সমস্তটাই নষ্ট হয়ে গিয়েছিল। তিনি বাস করতে শুরু করেছিলেন এক কল্পনার জগতে, যে জগতে তিনি অনুসন্ধান করেছেন অবিরত তার পলিনকে, কিন্তু পাননি। বস্তুত পলিন বিধর্মী হলেও তার কাছে তার প্রেম ছিল জীবন। শিক্ষিত মনীন্দ্রনাথ বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই পিতার আদেশকে অমান্য তিনি করেননি ঠিকই, কিন্তু বিসর্জন দিয়েছিল নিজের স্বাভাবিক জীবনযাত্রাকে। বিবাহ তার হয়েছিল, কিন্তু বড় বউ অর্থাৎ তার স্ত্রী সাথে কোনো স্বাভাবিক দাম্পত্য জীবন তার ছিল না। প্রায় তিনি নিরুদ্দেশ হয়ে যেতেন। বনে জঙ্গলে নদীতে তিনি বাস করতেন দিনের পর দিন, কখনো বা প্রায় উলঙ্গ অবস্থায়। কিন্তু এই অবস্থাতেও তিনি কখনো কোনো নারীকে অসম্মান করেননি। বস্তুত শিক্ষিত মন তাকে দিয়েছিল শালীনতাবোধ। তাই যখনই তার স্ত্রীর করুণ চোখ মনে পড়ত, তখনই তিনি সরল শিশুর মতো বাড়ি ফিরে আসতেন আর খুঁজতেন তার মনের শান্তি, প্রাণের আরাম। ছোট্ট সোনা তার ভ্রাতুষ্পুত্র তাকে শান্তি দিয়েছিল। মনীন্দ্রনাথ ওই অঞ্চলে ছিলেন ঈশ্বরের মতো, তাই তাকে পাগল ঠাকুর বলতো সবাই, এবং তার এহেন পরিণতি নিয়ে দুঃখ পেত হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে। এক সময় পিতার মৃত্যুর পর মনীন্দ্রনাথ নিরুদ্দেশ হয়ে যান আর ফিরে আসেন না। সোনা গাছে লিখে রেখে যায় তাদের পরিবারের দেশত্যাগের কথা। এর পরবর্তীতে উপন্যাসিক আমাদের মনীন্দ্রনাথের কথা বলেননি। দেখো, এরপর নেক্সট প্যারা করে লিখবে, মনীন্দ্রনাথ মানুষ হিসেবে এক অসাধারণ চরিত্র। যে মানুষ দাম দিতে চায় মনুষ্যত্বকে, খুঁজে আনতে চায় অধরা নীলকণ্ঠ পাখি, যে পাখি কৈলাসে পৌঁছে দেয় পার্বতীর আগমন সংবাদ। প্রেমিক মনীন্দ্রনাথ সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলেন তার প্রেমিকা পলিনকে। তাই বলেছেন, আমার অসুখ করেনি পলিন। ওরা সবাই বলে আমায় পাগল, কিন্তু তোমার কাছে গেলে আমি ঠিক হয়ে যাব। এই আরতি যে
কোনো হৃদয়ে কন্দর থেকে বেরিয়ে আসা বেদনার একথা বলাই বাহুল্য। তার স্ত্রীর কাছে তিনি মনের কথা বলতে পারেননি। যখন তার স্ত্রী রাতের বেলা তরমুজ খেতে তার সাথে রাত কাটিয়েছেন, তখন সকালেই মনীন্দ্রনাথ বাড়ি ফিরে এসেছেন, কোথাও চলে যাননি। অর্থাৎ মনীন্দ্রনাথ পলিনকে খুঁজেছেন তার স্ত্রীর মাধ্যমে। এক তীব্র অভিমান তাকে জীবনের স্বাভাবিক পথ থেকে কক্ষচ্যুত করেছিল। সারা জীবন মনুষ্যত্বের সন্ধানী হয়েছেন তিনি, তাই তিনি সকলের সঙ্গে সহজ। নাবালক সোনা কিংবা সাবালক শামসুদ্দিন সবাই তার কাছে এক। দেশভাগের যে আদৌ কোনো অর্থ হয় না, হাতির পিঠে চেপে শামসুদ্দিনের শোভা লণ্ডভণ্ড করে দেবার মধ্যে সেই ইঙ্গিত রয়েছে, এটা বলা যায়। নেক্সট প্যারা করে লিখবে, মনীন্দ্রনাথ গভীর দুঃখ আবৃত করতেন। কিটস, যিনি সুন্দরের পূজারী, তিনি বলেছেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এই সুন্দর ও সত্যের পূজারী মনীন্দ্রনাথ, যিনি সত্যের সন্ধানে নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছেন মনের গভীরে, যিনি সন্ধান করেছেন এক জাতপাতহীন ধর্মীয় বিভেদহীন সুন্দর পৃথিবীর, যেখানে নীলকণ্ঠ পাখি আসে, গান গায়ে নিয়ে আসে সুন্দরের বার্তায়। এই সুবৃহৎ উপন্যাসে মনীন্দ্রনাথ সেই চরিত্র, যিনি প্রকৃতই নীলকণ্ঠ পাখির খোঁজ করেছেন, যে খোঁজ মনুষ্যত্বের, যে খোঁজ ভালোবাসার, যে খোঁজ শাশ্বত প্রেমের। অতীন বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ লেখনীতে মনীন্দ্রনাথ হয়ে উঠেছেন চিরকালের সেই পাগল ঠাকুর, যে খুঁজে বেড়ায় ভেদাভেদহীন প্রেম। এই চরিত্রটি তাই এই উপন্যাসের শুধু নয়, বাংলা সাহিত্য অন্যতম আদরণীয় চরিত্র হয়ে উঠেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি নিয়ে আলোচনা করা হলো। এরপর দেখো নেক্সট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো। এই যে কোশ্চেন দুটি আলোচনা করা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই বলবো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই এই কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই দুটি প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে একটি কোশ্চেন 100% তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে লিখবে, নামকরণ যে কোনো সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মাধ্যমে গঠিত হয় কাহিনী সম্বন্ধে পাঠকের মনে একটি ধারণা। উপন্যাসের ব্যাপ্তিতে জীবনে অনেকখানি পরিস্ফুট হয়ে ওঠে। সেই সূত্র ধরে উপন্যাসের নামকরণে ঔপন্যাসিককে অনেক সচেতন থাকতে হয়। তাই ঔপন্যাসিক রচনার নামকরণ করেন নানা দিক ভেবে। সেই জন্য কুন্দ নন্দিনী রূপান্তরিত হয় বিষবৃক্ষের। যক্ষপুরীর নন্দিনীর পথ অতিক্রম করে রক্তকরবী পূর্ণতা পায় নাটকটি। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নামকরণ কতটা সার্থকতায় পর্যবসিত হয়েছে আলোচ্য বিষয় সেটাই। এই উপন্যাসের কাহিনীতে দেখা যায় একটি সম্ভ্রান্ত পরিবার কিভাবে দেশভাগের জন্য পাকিস্তান ছেড়ে ভারতে আসছে। কারণ এই পরিবারটি ছিল হিন্দু পরিবার। সম্পূর্ণ এই পরিবারটি হিন্দু হলেও তাদের জীবনযাপনে রোজনামচায় মুসলমানরা অতপ্রতভাবে জড়িত ছিল। যাই হোক, পরবর্তী পরিস্থিতিতে এই উপন্যাসের নায়ক পদবাচ্য চরিত্র সোনা দেশ ছেড়ে পরিবার নিয়ে চলে আসে ভারতে। বহমান সময় ইতিহাসকে সাক্ষী রেখে জন্ম হয় পাকিস্তান রাষ্ট্রের। ভাষা আন্দোলনের সময় বিভাজিত বাংলাদেশকে নিয়ে এই উপন্যাস সমাপ্তি লাভ করে। এর মাঝে ঘটে যায় অনেক ঘটনা। বিধবা মালতী ধর্ষিতা হয় জব্বরের দ্বারা। রঞ্জিত মালতীর আশাকে রূপায়িত করতে পারত, কিন্তু তা সে করেনি, তাই শেষ পর্যন্ত তার দেশের কাজেও কাঁটা হয়ে থেকে যায়। মালতীর এই পরিণাম শামসুদ্দিন মুসলিম লীগ স্থাপনের জন্য যৌবনকালে অনেকটা ছোটাছুটি করেছিল। পাকিস্তান রাষ্ট্র গঠনের পর তার মনে হয়েছিল সে বৃথায় এ কাজ করছে, কারণ দেশ শুধু ধর্ম নিয়ে হয়, মানুষ নিয়ে। জোটন ফকির সাহেব, বড় বউ পাগলা ঠাকুর, সোনা, ধনবউ, ধনকর্তা, জালালি, আবরানি প্রভৃতি চরিত্রগুলি নিজের নিয়মে অবস্থিত হয়েছে। এরা প্রত্যেকে খুঁজে চলেছে জীবনের অভীষ্ট লক্ষ্য, যার প্রতীক নীলকণ্ঠ পাখি। এরপর নেক্সট প্যারা করে লিখবে, হিন্দু পুরাণে নীলকণ্ঠ পাখিকে বলা হয় যে এই পাখি পার্বতীর প্রতিগৃহে প্রত্যাবর্তনের সংবাদ কৈলাসে পৌঁছে দেয়। বস্তুত নীলকণ্ঠ পাখির জীবনের সেই না পাওয়ার নাম
যেখানে প্রতিটি মানুষ পৌঁছাতে চায়। এ কাহিনীতে মনীন্দ্রনাথ ওরফে পাগল ঠাকুর খুঁজেছেন সেই পাখিকে, যে পাখি তাকে পৌঁছে দেবে তার প্রেমিকা পলিনের কাছে, যে একসময় হয়ে উঠেছে মানবতার সন্ধানী মনুষ্যত্বের প্রতীক। এ কাহিনীতে মনীন্দ্রনাথ নিজেই শুধু এই পাখির খোঁজ করেননি, সমস্ত বিষ কণ্ঠে ধারণ করে শিব যেমন নীলকণ্ঠ হয়েছিলেন, সেই রকমই জীবন থেকে উত্থিত সমস্ত গরল নীলকণ্ঠে তথা নিজের জীবনে ধারণ করে তিনি নিজেই হয়ে উঠেছেন নীলকণ্ঠ। জীবনের সমস্ত স্বাভাবিক পথ বিচ্যুত নীরহারা এক পাখি যে নীল আকাশে নীলকণ্ঠকে খুঁজে বেড়ায়। এই কাহিনীর প্রতিটি চরিত্র তাদের ভঙ্গিমায় অন্তরের অন্তঃস্থল থেকে খুঁজে গেছে সেই নীলকণ্ঠ পাখিকে, যে পাখি তাদের শান্তি দেবে। তাই বিধবা মালতী পাপ মনে করেও রঞ্জিতের সাথে তার বয়ঃসন্ধিকালীন ছেলে মানুষের কথা আজও ভুলতে পারে না। ধর্ষিতা মালতীকে জটন সেবা শুশ্রূষা করে তার গর্ভজাত অবাঞ্ছিত সন্তানকে নষ্ট করে সেই জটন, যে কিনা নিজের শারীরিক ইচ্ছাকে দমন করতে না পেরে বারবার বিবাহ করেছে। ফকির সাহেব জটনকে বিয়ে করেছে, কিন্তু সে মালতীকে উদ্ধার করে গিয়ে নিজে বিপদের সম্মুখীন হয়েছে। একজন মুসলিমের হাতে ধর্ষিতা হয়েছে মালতী, আবার অন্য একজন মুসলিম তাকে উদ্ধার করেছে। ঔপন্যাসিক ইঙ্গিত করেছে নীলকণ্ঠ পাখির খোঁজ আছে এই মানব মনেই, যেখানে ধর্ম নয় মনুষ্যত্বই শেষ কথা। মনীন্দ্রনাথ দেশভাগের কথা বুঝবেন না, তার মন অনেক গভীরে, তাই হয়তো তিনি নিরুদ্দেশের পথে হারিয়ে গেছেন অথরা নীলকণ্ঠ পাখির খোঁজে। সোনা তার কৈশোরের ভালো লাগা প্রতিমাকে ছেড়ে এসেছে, কিন্তু সে বা প্রতিমা কেউই ভুলতে পারেননি তাদের শৈশব, তাদের নীলকণ্ঠ পাখিকে। শামসুদ্দিন এই নীলকণ্ঠ পাখির খোঁজে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভাবে হাত মিলিয়েছিল, ভেবেছিল পৃথক রাষ্ট্র তাকে তথা তার ধর্মকে, তার ধর্মের মানুষজনকে সন্ধান দেবে নীলকণ্ঠ পাখির। কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়নি। রাষ্ট্র হয়েছে ধর্মভিত্তিক, মানুষ হয়েছে নগণ্য, আজন্ম লালিত। মাতৃভাষাকে কণ্ঠরোধ করে অস্বীকার করা হয়েছে মাতৃদুগ্ধকে। তাই শুরু হয়েছে ভাষা আন্দোলন। ভাষার ভিত্তিতে রাষ্ট্র গঠনে এখন হয়েছে প্রকৃত নীলকণ্ঠ পাখির খোঁজ। এভাবেই চাওয়া বদলেছে নীলকণ্ঠ পাখির ইমেজ। আসলে ঔপন্যাসিক ইঙ্গিত করেছেন নীলকণ্ঠ পাখি আমাদের জীবনের সেই অধরা স্বপ্ন, সেই অধরা চাওয়া, যার খোঁজে চিরকাল মানুষ বেড়ায় এক বৃত্ত থেকে আরেক বৃত্তে। নীলকণ্ঠ পাখি এই শব্দবন্ধটি বারবার উপন্যাসে ফিরে এসেছে মনীন্দ্রের বক্তব্যে। তাই নীলকণ্ঠ পাখির খোঁজই এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হয়ে উঠেছে। তাই স্বাভাবিকভাবেই নীলকণ্ঠ পাখির খোঁজে এই নামকরণের সার্থক ও যথাযথ হয়েছে বলা চলে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।